আসছে 9.8। ওকে, তো আমরা স্যার মানে L3.5 by 3 by 7/16 এ ধরছে আর কি। হোয়াট অ্যাবাউট 5/16 অ্যান্ড 1/4? এই দুইটা ক্ষেত্রে সবচেয়ে লাইটেস্ট সেকশন কি আসছে? এই দুইটা কি আপনারা করছেন? স্যার 1/4টা করিনি স্যার। আচ্ছা, তাহলে 1/4টা একটু খুঁজেন, দেখেন তো স্টিল সেকশন যেগুলো অ্যাভেলেবেল স্টিল সেকশন দেওয়া ছিল আপনাদেরকে, সেখান থেকে যদি আমরা 1/4 সেকশনটাকে যদি চেক করি, যে আমি একটা 1/4 সেকশন নিব, ঠিক আছে, হাফ থিকনেস, হাফ ইঞ্চ যদি থিকনেস হয় তাহলে তো এটা আমি আপনাদেরকে করে দিয়েছি L3.5/3/half। 7/16 যদি হয় তাহলে কি হবে সেটা আমি আপনাদেরকে বলছিলাম খুঁজতে, সেটা আপনারা বের করছেন। L3.5/3.5/7/16, এটা হচ্ছে সেকশন যেটার ইউনিট ওয়েট আসে সবচেয়ে কম 9.80। 5/16 যদি হয় তাহলে আপনারা কোনটা সেকশন খুঁজে পেয়েছেন বলেন দেখি। স্যার L3 হাফ মানে L3.5 3.5 3 by 5/16। 3.5/3/5/16, এটা আপনারা সবচেয়ে ছোট পেয়েছেন। ইয়েস স্যার। এটার ইউনিট ওয়েট কত আসে? 6.60। 6.60। ওকে, আমি চেক করি। বাই দিস টাইম আপনারা 1/4 ইঞ্চ যদি আমরা থিকনেস সাইজ যদি বলি, তাহলে সেটার জন্য মেম্বার, সবচেয়ে লাইটেস্ট মেম্বার এবং তার ইউনিট ওয়েট কত সেটা বের করেন। বাই দিস টাইম আমি চেক করে দেখি যে আপনারা যেটা বললেন 5/16 এর জন্য এই সেকশনটাই সবচেয়ে লাইটেস্ট, আমি সেটা একটু চেক করে দেখছি। এরিয়া রিকোয়ারমেন্ট হচ্ছে 2.49 আর আর মিনিমাম হচ্ছে 0.45। L3.5/3/5/16, এটার এরিয়া তো আমি দেখতে পাচ্ছি 1.95 ইঞ্চ স্কোয়ার, ওয়ারেজ আমাদের এরিয়া রিকোয়ারমেন্ট হচ্ছে 2.615। জ্যামি করছেন? স্যার আমি লাস্ট ক্লাসে ছিলাম না তো, শেষের দিকে করতে পারি। আজিজ বলেন তো কি করছেন, আপনি বলতে চাচ্ছিলেন? স্যার আমার তো মেবি ভুল হয়েছে স্যার। আচ্ছা, খেয়াল করে দেখেন যে আমাদের এরিয়া রিকোয়ারমেন্ট কত। যদি 5/16 যদি আমরা নেই তাহলে রিকোয়ার্ড গ্রস এরিয়া হচ্ছে 2.615, এটা আমাদের মিনিমাম লাগবে।
এর থেকে বেশি নিতে হবে, 2.615 থেকে বেশি নিতে হবে কিন্তু। আমি যেটা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী সবচেয়ে 5/16 যদি সেকশন সাইজ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি যেই সেকশনটা পাচ্ছি সেটা হচ্ছে L5/5/5/16, যার গ্রস এরিয়া 3.07। আর আপনি যেটা বললেন L3.5/3/5/16, রাহাত যেটা বললেন, এই সেকশনের তো এরিয়া কত দেখেন তো ভালো মতো চেক করে। অমিত কত আছে? L3.5/3/5/16 এই সেকশনের গ্রস এরিয়া। নখের ময়লা খাইতে এত ভালো লাগে অমিত? দুপুরে ভাত টাত কিছু খান নাই? হ্যাঁ স্যার, এখনো খাই নাই। কি বলেন, কি করছেন? স্যার স্যার 1.15 আসে, ইয়া 1.79, 1.95, সরি 1.95। তাহলে কি হলো? না স্যার, আমি স্যার ভুলে মানে উল্টাপাল্টা করে ফেলছি। আচ্ছা, এবং L5/5/5/16 এই সেকশনের ইউনিট ওয়েট যেটা আমি দেখতে পাচ্ছি, আচ্ছা আমি একটু চেক করে দেখি এটার। আমি তো এরিয়া দেখলাম, আর জেড এর ভ্যালুটা কত আসে? 5/5/5/16 আর জেড, হ্যাঁ আর জেড 0.990, সেটা স্যাটিসফাই করে। সো 5/5/5/16 ইউনিট ওয়েট হচ্ছে 10.3, not 6.60, 10.3. Now what about 1/4? 1/4 এর যেই থিকনেসের মেম্বার যদি আমি নেই, যার মিনিমাম রিকোয়ার্ড গ্রস এরিয়া হচ্ছে 2.49, তাহলে কত হবে? পেয়েছি আমরা? প্রিন্স খুঁজে বের করতে পারছেন কোন সেকশন? জি স্যার। 1/4 ইঞ্চ সাইজের যদি কোনো মেম্বার যদি আমি সিলেক্ট করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেটার রিকোয়ার্ড গ্রস এরিয়া লাগবে 2.49 ইঞ্চ স্কোয়ার। এরকম একটা অ্যাঙ্গেল সেকশন খুঁজে বের করতে হবে আমাদেরকে। এটা কি খুঁজে বের করতে পারছেন? না স্যার। একটু ট্রাই করেন, দেখতে হবে না? করতেছি স্যার। স্যার এখানে কি L5/3.5/1/4, এখানে এরিয়া জাস্ট দেওয়া হচ্ছে 2.07, হুম, বাট উপরে আর স্যার তো দেখতেছি না। উপরে কিন্তু আর নাই, এক্স্যাক্টলি এটাই হচ্ছে বিষয়। দ্য হাইয়েস্ট 1/4 ইঞ্চ সেকশন যেটা আছে সেটা হচ্ছে L5/3.5/1/4, যেটার গ্রস এরিয়া আছে 2.07। দ্যাট মিনস আমাদের 1/4 ইঞ্চ যদি আমি নেই, তাহলে আমি কোনো মেম্বার এখানে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমি তাহলে এটা আমার বাদ, তাহলে এটা তো আমি তো নিতে পারতেছি না। তাহলে আমার অ্যাভেলেবেল কি আছে? 5/16, 7/16, হাফ ইঞ্চ। চাইলে আমি এর থেকে বড় নিতে পারি, আপনি চাইলে হাফ ইঞ্চের উপরে উঠতে পারেন। সেটা কোনটা? 1/8 আপনি যেতে পারেন। সরি 1/8 বললাম কেন, হাফ ইঞ্চের পরে হচ্ছে গিয়ে 5/8। আপনি 5/8 চেক করে দেখতে পারেন। 5/8 সেকশন যদি আমি নেই, তাহলে আমার রিকোয়ার্ড গ্রস এরিয়া কত দাঁড়ায়। কারণ হাফ হচ্ছে গিয়ে বেসিক্যালি
হাফ ইন্ডিকেট করে 8/16। স্যার 3.24 আর কি গ্রস এরিয়া, যদি আমরা ইয়ে নিই 1/8। 1/8 না, হাফের পর উপরের সেকশন হচ্ছে 5/8। সো 5/8 যদি আমরা থিকনেস যদি নেই, কারণ 5/8 হচ্ছে 10/16, কারণ হাফ হচ্ছে 8/16, 8 এর পর 10, হ্যাঁ 10/16। সো 5/8 হবে নেক্সট হায়ার সাইজ। সো 5/8 এর যদি কোনো সেকশন যদি আপনি নিতে চান, তাহলে আপনার এরিয়া কত আসে দেখেন। সো আমি যদি এখানে আরেকটা ইয়ে করি, যেটা কিনা হচ্ছে গ্রস এরিয়া আছে 5/8। স্যার 3.24। যদি 5/8 নেই, হবে 5/8 প্লাস 1/8, সরি, এটা হবে 7/8 প্লাস 1/8 ইন্টু মানে হবে 5 ডিভাইডেড বাই 8 ইন্টু 2। এরিয়া রিডাকশন কত আসে? স্যার 1.25। 1.25। আর in that case required gross area আমাদের আসছে 1.99 plus 1.25 3.24। 3.24। এমন একটা মেম্বার আমার নিতে হবে 5/8 সাইজের, যার এরিয়া 3.24 এর থেকে একটু বেশি যাতে হয়। তাহলে 5/8 এর 3.24 এর থেকে একটু বেশি সাইজের এরিয়া খুঁজে বের করেন। আমি একটা সেকশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে L4/3/5/8। এটার এরিয়া হচ্ছে 3.99 ইঞ্চ স্কোয়ার এবং তার আরজেড এর ভ্যালু হচ্ছে 0.631 এবং এটার ইউনিট ওয়েট হচ্ছে 13.6 পাউন্ড পার ফিট। সো আমি দেখতে পাচ্ছি অ্যাভেলেবল যতগুলো মেম্বার আছে তার মধ্যে সবচেয়ে লাইটেস্ট হচ্ছে 9.80 ইউনিট ওয়েট পাউন্ড পার ফিট, যেটা which is L3 and half by 3.5 by 7/16। তাহলে আমরা এখানে বলতে পারি স্যার হ্যাঁ বলেন। স্যার কোন দুটার ভ্যালু যদি সেম হয় সেক্ষেত্রে এরকম কি হওয়া সম্ভব? মানে কোন ভ্যালু? স্যার এই যে ওয়েট একদম লাস্ট সাইডে স্যার দুইটা সেকশনের ভ্যালু যদি সেম হয়। ইউনিট ওয়েট? জি স্যার, ইউনিট ওয়েট। ইউনিট ওয়েট একদম সেম ইউনিট ওয়েট পাওয়াটা খুবই রেয়ার, যে আপনি দুইটা আলাদা আলাদা সেকশন কিন্তু ইউনিট ওয়েট একদম সেম হবে। আমার এখন পর্যন্ত এরকম কোনো কেস আমি চোখে পড়ে নাই, ঠিক আছে? বাট যদি সেরকম হয়, জি স্যার, ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে এরকম আপনি দুইটা সেকশন পেলেন যে দুইটার ইউনিট ওয়েট সেম, তাহলে সেক্ষেত্রে আপনি যেটা খুশি ইউজ করতে পারেন, কারণ দুইটারই তো ইউনিট ওয়েট। যে কোনো একটা ইউজ করলেই তো হবে স্যার। এক্স্যাক্টলি, যেটা আপনি খুশি ইউজ করতে পারেন। ওকে স্যার।
তাহলে আমরা এই যে ট্রায়াল দিলাম, এই ট্রায়াল বেসিসে ডিজাইন চার্টটা থেকে আমরা বলতে পারি যে L3.5/3.5/7/16 যেই মেম্বারটা, সেটাই হচ্ছে সবচেয়ে লাইটেস্ট অ্যামাং অল দ্য ডিজাইন মেম্বার্স। ঠিক আছে, আপনার প্রতিটা মেম্বারই কিন্তু বেসিক্যালি আপনার সেফটি পার্সপেক্টিভে রাইট। ঠিক আছে, যদি শুধুমাত্র সেফটির কথা আমরা যদি চিন্তা করি, তাহলে আপনি যে কোনো মেম্বার দেন, ঠিক আছে, সবগুলাই কিন্তু রাইট, কারণ সবগুলাই আপনার রিকোয়ার্ড গ্রস এরিয়া এবং আর মিনিমাম এই দুইটাকেই স্যাটিসফাই করতেছে। কিন্তু যখনই আমাকে বলা হচ্ছে ইকোনমিক্যাল পয়েন্ট অফ ভিউ কনসিডার করতে, তখন আমি দেখতে পাচ্ছি সবচেয়ে ইকোনমিক হবে আমি যদি L3.5/3.5/7/16 এই সেকশনটা যদি আমি ইউটিলাইজ করি। আর এই ডিজাইন চার্ট থেকে সবচেয়ে আনইকোনমিক্যাল কোন সেকশনটা হবে? স্যার সবার উপরটা। উপরটা স্যার এক্স্যাক্টলি 4/3/5/8 যেটার ইউনিট ওয়েট হচ্ছে 13.6, মানে পার ফিটে আমার ওয়েট হচ্ছে 13.6 পাউন্ড। তাহলে আমি মেম্বারটা যদি কিনতে যাই, তাহলে দেখা যাবে যে আমি লেংথ হিসেবে অনেক কম পাবো এটাতে, একই টাকা খরচ করে, যেখানে কিনা আমি L3.5/3.5/7/16 মেম্বারটা অনেক বেশি পরিমাণে আমি পাবো লেংথে। সো যদি এখানে যে বিষয়টা কি, যদি আমার কোয়েশ্চেনে যদি বলা হয় ইকোনমিক্যাল ফিজিবিলিটি, বা আমাকে কোয়েশ্চেনে যদি বলে দেওয়া হয় যে সবচেয়ে লাইটেস্ট মেম্বার ডিজাইন করতে, তখন আমাকে এরকম ভাবে কয়েকটা সেকশন থিকনেস নিয়ে চেক করতে হবে, চেক করে যে কোনো এক যেটা সবচেয়ে লাইটেস্ট সেটা ডিজাইন করতে হবে। আর যদি আমাকে যদি এটা কোয়েশ্চেনে বলে দেওয়া না থাকে, আমাকে যদি বলে শুধুমাত্র ডিজাইন অ্যান্ড অ্যাঙ্গেল সেকশন, যে কোনো একটা অ্যাঙ্গেল সেকশন ডিজাইন করতে বলছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা থিকনেস ধরবেন, ধরে সেটা আপনি ডিজাইন করলেই হয়ে গেল। তখন কিন্তু আপনারা এরকম ডিজাইন চার্ট করে ট্রায়াল এন্ড এরর দিয়ে সবচেয়ে লাইটেস্ট ডিজাইন করে আপনার কোনো দরকার নাই। সেই ক্ষেত্রে আপনি করতে যাবেন, আপনার পরীক্ষার শুধু শুধু টাইমটা নষ্ট হবে। যেই কাজটা আপনারা আপনাদের ক্লাস টেস্টে করছেন, আপনাদের ক্লাস টেস্টের কোয়েশ্চেনে বলা হয়েছে ডাইরেক্টলি শুধুমাত্র ডিজাইন টেনসাইল স্ট্রেংথ বের করতে ফর এফেক্টিভ নেট এরিয়া ফ্র্যাকচার। সবাই গদ বাধা ভাবে যেটা করছেন, ইল্ডিং এর জন্য বের করছেন, আবার ফ্র্যাকচারের জন্য বের করছেন। কেন ভাই, আপনার কোশ্চেনের মধ্যে কি বলা হয়েছিল ইল্ডিং এর জন্য বের করতে? বলা হয় নাই, বাট তারপর আপনার করছেন কেন? কারণ আপনি কোশ্চেনই বুঝেন নাই। কোশ্চেন না বুঝার কারণে আপনার সিলেবাসে যা ছিল পুরোটাই আপনারা করে দিচ্ছেন। সিলেবাসে ছিল ইল্ডিংও ছিল, ফ্র্যাকচারও ছিল, সো সেফ থাকার কারণে দুইটাই করে দিই, যাতে কোনো ভুল যাতে না হয়, মার্কস যাতে কম না পাই। হোয়ারাস দুইটা করার কারণেই আপনারা মার্কস কম পাইছেন। যারা 18 বা মানে 17 থেকে 18 ঘরে যারা নাম্বার পাইছেন, তারা বেসিক্যালি 19 থেকে 20 ঘরে নাম্বার পাইতেন যদি ইল্ডিং না করতেন। বেশি সেফ থাকতে গিয়ে আপনার নাম্বার আরো কমছে, কারণ আপনাকে বলা হয়েছে ফ্র্যাকচার বের করতে। আপনাকে তো আমি তো ইল্ডিং বের করতে বলি নাই কোশ্চেনে, তাহলে আপনি কেন সেটা করলেন? তার মানে আপনি কোশ্চেন বুঝেন নাই। তার মানে কি, অ্যাজ এ ডিজাইনার হিসেবে আপনি ফেল করতেছেন। আপনাকে যখন অ্যাজ এ ডিজাইনার হিসেবে বলবে বাবার নাম বলো, আপনি তখন বলা শুরু করছেন হচ্ছে গিয়ে সেই সৌদি আরবের মতো, বাবা, দাদা, বড় দাদা, পর দাদা, ঠিক আছে, একদম 10 পূর্বপুরুষ পর্যন্ত নাম বলা শুরু করে দিচ্ছেন। আর ওটা তো আমার দরকার নাই। যতটুকু আমাকে ডিজাইন করতে বলবে আমি শুধুমাত্র ততটুকু ডিজাইন করব, যেটা আমাকে ডিজাইন করতে বলবে না সেটা আমি ডিজাইন করব না। বুঝতে পারছি? জি স্যার। সাকিব কোথায়? সাকিব আছেন? জি স্যার। আপনার ভিডিও আবার অফ হয়ে গেল কেন? জি স্যার। আপনি পরীক্ষার খাতায় কি করছেন বলেন তো আমারে? আপনি পরীক্ষার সিলেবাসই তো ছিলেন না। আপনি না আমাকে ফোন দিছিলেন সিলেবাস কনফার্ম হওয়ার জন্য যে স্যার পরীক্ষার সিলেবাসটা কি হবে, আমি আপনাকে সিলেবাস বুঝাই দিলাম। ওর হয়তো বা নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। সো
আচ্ছা হ্যাঁ সাকিব জয়েন করতে পারছেন। আপনি কি সিলেবাসটা কি বুঝতে পারেন নাই নাকি সমস্যাটা কি হয়েছিল বলেন তো আমাকে। স্যার কোশ্চেনে কনফিউশন করে গেছে। আপনি পরীক্ষার সিলেবাস কতটুকু সেটা কি বুঝছিলেন? কারণ আপনি যেটা আপনি করছেন স্যার। আপনি তো ব্লক শেয়ার স্যার, অ্যানালাইসিস করে বসেছিলেন। আমি দেখি যে আপনার খাতা দেখে তো আমি পুরোই অবাক। স্যার আমি এই জন্য আপনার স্যার আবার কল দিছিলাম। হ্যাঁ ওইটাই আমি বলতেছি যে আমি তো আপনাকে বুঝাও দিছিলাম যে সিলেবাসটা কি ছিল। তো আপনি আবার পরে যে ব্লক শেয়ার কেন ইয়া করতে গেলেন সেটাই তো আমি বুঝলাম না। আমি পুরোই কনফিউজড হয়ে গেছি আপনার খাতা দেখে যে কি ব্যাপার ব্লক শেয়ার অ্যানালাইসিস আপনি কেন করতে গেছেন? আর ওটা তো পরীক্ষার সিলেবাসই ছিল না। যারা ভুল করছে তারা কি ভুল করছে যে আমি এফেক্টিভ নেট এরিয়ার টেন্সার স্ট্রেংথ বের করতে বলছি, তারা না বুঝে এফেক্টিভ নেট এরিয়াও করছে আবার ইল্ডিংও করছে। ঠিক আছে, যারা 18 পাইছে তারা বেসিক্যালি কিছুটা বুঝছে, সেখানে ইয়া ছিল। আবার যখন আপনাদের অ্যানালাইসিসের এখানেও কিছু প্রবলেম ছিল, এই কারণে আপনাদের কিছু মার্কস কমছে। ওকে, আদারওয়াইজ ইয়ে ছিল এবং প্রপোর্শনেটলি ওই অনুযায়ী অনেকের নাম্বার কমছে। সো বেসিক্যালি ওখানে আপনাদের একটা সহজ ওয়ে ছিল ভালো নাম্বার পাওয়ার। আর সাকিব আমি আপনার ইয়াটাতে একটু বেশি ইয়ে হয়েছে, কারণ আমার এক্সপেকটেশনস আপনার কাছ থেকে আর একটু বেশি ছিল। ঠিক আছে, যে আপনার এরকম হবে আমি এক্সপেক্ট করি নাই। ঠিক আছে, সো এনি হাউ নেক্সট পরীক্ষাগুলোতে আমি চাই যে আপনি একটু ভালো মতো প্রিপারেশন নেন যাতে করে পরীক্ষাগুলো আপনার ভালো হয়। ওকে স্যার। সো এই জিনিসটা কিন্তু আমি আজকে একবার বলে দিচ্ছি বারবার করে, যে কোশ্চেনে আপনাকে যদি বলা হয় ডিজাইন দ্য লাইটেস্ট সেকশন অর ডিজাইন এ সেকশন ফর ইকোনমিক ফিজিবিলিটি, সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনি এভাবে ট্রায়াল দিবেন, দিয়ে যেটা সবচেয়ে লাইটেস্ট সেটা বের করবেন। কিন্তু কোশ্চেনে যদি আপনাকে যদি বলা হয় না শুধু একটা মেম্বার ডিজাইন করার জন্য, টাইম ওয়েস্ট করবেন না, যে কোনো একটা থিকনেস ধরে একটা মেম্বার ডিজাইন করবেন যেটা কিনা আপনার এরিয়া এবং লিস্ট রেডিয়াস অফ জাইরেশন এই দুইটাকে স্যাটিসফাই করে, সেটা করলেই শেষ। সেটা ইকোনমিক হওয়ার দরকার নাই। তো আমাকে যখন যেটা চাবে, ক্লায়েন্টের যদি পয়সা থাকে, ক্লায়েন্ট বললো যে আপনি সবচেয়ে বেশি সেকশন দেন, আপনি দিবেন, আপনার টেনশন কোথায়? আপনি বসে বসে অ্যানালাইসিস করতে গিয়ে পুরো 2 দিন যদি আপনি সময় নষ্ট করেন কোনো লাভ নাই। ক্লায়েন্ট তো আপনাকে হচ্ছে গিয়ে 50,000 টাকা স্যালারি দিবে না। ক্লায়েন্ট আপনাকে যখন বলবে যে ভাই আপনি আমাকে একটা জিনিস ডিজাইন করে দেন, এটার জন্য ভাই আপনার পারিশ্রমিক কি? পারিশ্রমিক হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে চাঁদপুরের বিশাল 2 কেজি সাইজের একটা ইলিশ মাছ দিয়ে যাব, যেটার বাজার মূল্য হচ্ছে গিয়ে মনে করেন যে 2,500 টাকা বা 3,000 টাকা। মানে 3,000 টাকার বিনিময়ে ক্লায়েন্ট চাচ্ছে আপনার কাছে একটা ডিজাইন করায় নিতে। তো সেই জন্য কি আপনি কি ঘন্টার পর ঘন্টা 3 দিন লাগায় আপনি ডিজাইন করবেন? দিস ইজ দ্য ফ্যাক্ট। ঠিক আছে, প্র্যাকটিক্যাল লাইফে যখন যাবেন তখন এরকম দেখবেন। ঠিক আছে, সুন্দর মতো হচ্ছে গিয়ে আসবে, গায়ে হাত বুলাই দিয়ে বলবে যে বাবা আমি দোয়া করি তুমি যাতে সারা জীবন বেঁচে থাকো, তুমি বিশাল বড় ইঞ্জিনিয়ার হতে পারো। ঠিক আছে, আমাকে একটু ছোট্ট একটা এই ডিজাইনটা করে দাও। ঠিক আছে, বিনিময়ে কি আমি তোমাকে হচ্ছে অনেক দোয়া করি যে তুমি বিশাল বড় ইঞ্জিনিয়ার হতে পারবো। এটা বুঝে না যে আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, এটা আপনার রুটি রুজি। ঠিক আছে, এটা করে আপনার সংসার চালাইতে হবে। এখন এই দোয়া দিয়ে তো রুটি রুজি চলবে না, দিস ইজ দ্য হার্ড রিয়ালিটি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি হবে? হ্যাঁ ডিজাইন হবে, কিন্তু ডিজাইনের কি ওই যে ওরকম আনইকোনমিক ডিজাইন হওয়ার কারণে ক্লায়েন্টের হচ্ছে গিয়ে এদিকে পয়সা 40,000 টাকা দিতে কষ্ট লাগে, ওইদিকে হচ্ছে গিয়ে লাখ লাখ টাকা হচ্ছে গিয়ে মেম্বার কিনতেই খরচ হয়ে যাবে। এবং এটাই প্র্যাকটিক্যাল, দ্যাট ইজ দ্য হার্ডেস্ট ট্রুথ। হ্যাঁ, এটা আপনি যদি চান, যেটা করা উচিত যে আপনি ক্লায়েন্টের সাথে সেভাবে ফ্রিলি কথা বলা, যে দেখেন আঙ্কেল আপনি আমাকে দোয়া করছেন, আমিও আপনাকে দোয়া দিয়ে দিচ্ছি, আপনার দোয়াতে আমিও যেহেতু বড় ইঞ্জিনিয়ার হই, এই কারণে আমিও বুঝছি যে আচ্ছা ঠিক আছে কোনটাতে আমার বেনিফিট। আমার যেহেতু নলেজ আমি খরচ করছি, এই যে 10 লাখ টাকা খরচ করে আঙ্কেল আমি হচ্ছে গিয়ে যে একটা ডিগ্রি অর্জন করলাম, এখন আমাকে তো এই ডিগ্রি বেচেই তো আমাকে হচ্ছে গিয়ে সংসার চালাইতে হবে, আমার ভবিষ্যৎ জীবন এটার উপরে বেস করে আসবে। তো আঙ্কেল আমার পক্ষে তো আর হচ্ছে গিয়ে 10 দিন বসে ডিজাইন করা সম্ভব না, তো আমি হচ্ছে গিয়ে ওরকম ভাবে আঙ্কেল আপনাকে ডিজাইন করে দিচ্ছি। এখন আপনি আঙ্কেল কোনটা চান দেখেন, একটা ইলিশ মাছ 2 কেজির গিফট করে আপনি যদি ডিজাইন চান তাহলে এরকম ডিজাইন হবে, আমি এতটুকু সময় দিতে পারবো, কারণ আমার অন্য প্রজেক্টে তাহলে সময় বেশি দিতে হবে। ঠিক আছে, ওইটা ইকোনমিক হবে, আপনারটা ইকোনমিক হবে না। এখন আপনি দেখেন কি করতে চান আঙ্কেল, আপনি কি মেম্বারের পিছনে লাখ লাখ টাকা খরচ করবেন, নাকি হচ্ছে গিয়ে আপনি
আমার পিছনে হচ্ছে কি আমার যেটা যথাযথ পারিশ্রমিক হওয়া উচিত সেটা আপনি আমাকে দিবেন, আমিও আপনাকে সেরকম একটা হচ্ছে গিয়ে টাইম নিয়ে সুন্দর একটা ভালো ডিজাইন করে দিব যেটাতে আপনার ইকোনমিক ফিজিবিলিটি গেইন হয়। এভাবে ক্লায়েন্টকে বুঝাতে হয়। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, ক্লায়েন্ট কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার না। সে যদি সিভিল ইঞ্জিনিয়ার হইতো সে আপনার কাছে আসতো না। আর যদি সে সিভিল ইঞ্জিনিয়ার হয় সে কখনো আপনাকে এই কথা বলবে না যে ভাই তোমাকে আমি দোয়া করে দিছি, একটা ইলিশ মাছ গিফট করে দিব বা 1 কেজি মিষ্টি দিয়ে দিলাম তোমার বাসায় 500 টাকা দিয়ে, ঠিক আছে, একদম সবচেয়ে দামি প্রিমিয়াম সুইটস এর মিষ্টিও যদি 1 কেজি কিনতে যান আপনি, তাও ম্যাক্সিমাম 1000 বা 1200 টাকা, এর চেয়ে বেশি না। কিন্তু 1000-1200 টাকার বিনিময়ে কেউ আপনার কাছে একটা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইন করতে আসবে না। একটা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইন করতে একটা হিউজ অ্যামাউন্ট, হিউজ না বাট মোটামুটি একটা কনসিডারেবল অ্যামাউন্টের রেমুনারেশন দিতে হয় একটা ইঞ্জিনিয়ারকে, ঠিক আছে। তো সিভিল ইঞ্জিনিয়ার কখনোই কথা বলবে না, যে সিভিল ইঞ্জিনিয়ার না সেই এই কথা বলবে। তো সেই ক্ষেত্রে আপনাকে তার সাথে ওইভাবে বুঝিয়ে বলতে হবে যে এটা আমার পেশা, সো পেশাতে আমি আপনার সাথে কোনো 2 নাম্বারই করতেছি না, আমি আপনার সাথে ফ্র্যাঙ্কলি কথা বলছি। যার পোষাবে সে আসবে, যার পোষাবে না সে আসবে না। কিন্তু তেতে করে কি হবে, অ্যাজ এ ডিজাইনার হিসেবে আপনি মানুষের কাছে রেসপেক্ট পাবেন এবং আস্তে আস্তে আপনি তো শুরু থেকেই তো হচ্ছে গিয়ে বড় ডিজাইনার হবেন না। শুরুতে আপনি যদি ডিজাইনার হতে চান আপনাকে একজনের আস্তে আস্তে কাজ করবেন, কাজ করতে করতে আপনার ক্লায়েন্ট যত ভালো আপনার কাছ থেকে জিনিস বুঝবে এবং সে যখন ভালো আপনার কাছ থেকে ফিডব্যাক পাবে, আপনার নাম ডাক অ্যাজ এ ডিজাইনার হিসেবে মানুষের কাছে তত ছড়াবে যে অমুক ডিজাইনারটা সে আমাকে এই জিনিসগুলো বুঝায়া বলছে। এই জিনিসটাই অনেকে আমরা বুঝায়া বলি না, যেই কারণে আমরা তখন কি করি, অনেক ডিজাইনার আছেন যারা কিনা এই জিনিসগুলো ক্লায়েন্টকে বুঝিয়ে বলে না। না বুঝিয়ে সে কি করে, সে হচ্ছে গিয়ে ওই যে ক্লায়েন্ট তাকে বলছে যে ভাই আমি 10,000 টাকা দিব, আপনি আমাকে ডিজাইন করে দেন। কেন? কারণ বাজারে আরো ডিজাইনার আছে, তারা আমাকে বলছে যে না তারা 10,000 টাকার বিনিময় করবে। সো আমি আপনাকে, হ্যাঁ আমি আমার এক ফ্রেন্ডের সোর্সে আপনার কাছে আসছি, সো আমি 10,000 বেশি দিতে পারবো না। তো ডিজাইনারও চিন্তা করে যে থাক একটা ক্লায়েন্ট আমি কেন লস করব, থাক আমি করে দেই, কিন্তু তাকে এত কিছু বলার দরকার নাই, তার ম্যাটেরিয়াল কস্টিং এর পিছনেই টাকা নষ্ট হবে, হোক, তার তো সে তো আমাকে দিতে চাচ্ছে না। আমি রেমুনারেশন চাইছি সে 50,000, কিন্তু সে আমাকে দেবে মাত্র 10,000। তো তখন ইঞ্জিনিয়াররা চিন্তা করে যে থাক আমার এত কিছু বোঝানোর দরকার না, আমি করে দিই। কিন্তু এতে করে কি হয়, অন্য ইঞ্জিনিয়ার হয়তো বা আপনাকে ওই ক্লায়েন্টকে সে বুঝায় বললো যে দেখেন এই ইঞ্জিনিয়ার তো আপনাকে হচ্ছে গিয়ে পুরো ধরা খাওয়াই দিচ্ছে, লস করাই দিচ্ছে। কিভাবে? আপনার এখানে সেকশন হচ্ছে গিয়ে বিশাল বড় বড় সেকশন দিচ্ছে, এটা তো দরকার ছিল না আপনার। রিসেন্টলি আমার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যেহেতু এটা আপনাদের ডিজাইন কোর্স এবং এটা আপনাদের দরকার আছে এই জিনিসগুলো শেখা জানা, আপনাদের সাথে শেয়ার করি। রিসেন্টলি আমি আমার এক খালার বাসায় বেড়াতে যাই, ঠিক আছে, উনি আমাকে দাওয়াত করছিলেন, আমি ওনার বাসায় যাই। তো ওনার বাসায় গিয়ে আমি দেখলাম যে ওনার বাসাতে আপনার ওনার নিজের বাড়ি উনি তৈরি করছেন। তো ওনার যেই মানে আমার খালু উনি মারা গিয়েছেন, তো ওনার খালুর বড় ভাইয়ের ছেলে, ঠিক আছে, বড় ভাইয়ের ছেলে বিল্ডিংটা তৈরি করার সময় এটার দায়িত্বে ছিল, সুপারভিশনে ছিল। তারা যার মাধ্যমে ইঞ্জিনিয়ার হোক বা রাজমিস্ত্রি হোক যার মাধ্যমে করছে, এখানে 6টা কলাম এক্সট্রা দেওয়া হয়েছে। মানে দোতলা একটা বিল্ডিং বাট ফাউন্ডেশন দেওয়া হয়েছে 6 তলা। তো 6 তলা বিল্ডিং এর রেসপেক্টেও আমি যখন ছাদে উঠলাম, সে চিন্তা করতেছে যে দোতলা বিল্ডিং আছে, কলাম রাখা হয়েছে, সে 3 তলা করতে চাচ্ছে, ফাউন্ডেশন দিয়ে রেখেছে 6 তলা, যে ভবিষ্যতে আস্তে আস্তে তার টাকা হলে সে করবে, সে ব্যাংক লোন নিবে না, সে আস্তে আস্তে করবে, ঠিক আছে। তো এই কারণে সে ফাউন্ডেশন 6 তলা দিয়ে রেখেছে, কিন্তু তার কলাম 13টা কলাম হলেই যথেষ্ট তার বিল্ডিং এর যেই প্লট সাইজ এবং বিল্ডিং এর যেই সাইজ সেটার রেসপেক্টে। বাট কলামের সংখ্যা 19টা, মানে 6টা কলাম আননেসেসারিলি সেখানে দেওয়া হয়েছে। এখন আপনি বুঝেন 6টা কলামের নিচে যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশন এবং 6টা কলাম যদি 6 তলা বিল্ডিং হয়, তাহলে টোটাল প্রতিটা ফ্লোরে 10 ফিট করে যদি হাইট হয়, তাহলে একটা ফ্লোরে প্রতিটা কলামের পিছনে 60 ফিট, 6টা কলামে কত, 3600, মানে সরি না 60 ইন্টু 6, 360 ফিট আপনার রড, ইট, সিমেন্ট, বালু সবকিছু আননেসেসারিলি এক্সট্রা। কি পরিমাণ টাকা সেখানে তাহলে ওয়েস্ট হইলো? স্যার কলাম বাড়াইলে তো আবার রুমের জায়গাও কমে যাবে না? না, যেটা করা হয়েছে যে যেখানে যেখানে রুম করা হয়েছে সেখানে সেখানে কলাম দেওয়া হয়েছে।
ও সো বেসিক্যালি এখানে কোনো ডিজাইন আমার যেটা দেখে মনে হলো যে কোনো ভালো ডিজাইনারকে দিয়ে কোনো কিছু করানো হয় নাই। যেটা করা হয়েছে যে প্রতিটা রুমে চারপাশে 4টা করে কলাম দেওয়া হয়েছে, যে কারণে 19টার মতো কলাম হয়েছে। ওয়ারেস দরকার ছিল না, কারণ আমার মোটামুটি 18 ফিট বা ডিস্টেন্সে কলাম প্লেস করলেও হয়ে যেত। ঠিক আছে, সো 6টা কলাম আননেসেসারিলি এক্সট্রা দেওয়া হয়েছে। তাহলে চিন্তা করেন যে তার কি পরিমাণ টাকা ম্যাটেরিয়াল কস্টিং এর পিছনে জাস্ট ওয়েস্ট গেল। মিনিমাম হলো সে যদি এই বিল্ডিংটা যদি কমপ্লিট করতে যায় 6 তলা, সেখানে 2 তলা করা হয়েছে মাত্র। ঠিক আছে, ফাউন্ডেশন দিয়ে মাত্র 2 তলা কমপ্লিট হয়েছে। 2 তলা করতেই আমি একটা রাফলি হিসাব করলাম, আমি তাকে বুঝা বললাম যে 2 তলা করতেই এই যে 6টা কলাম তুমি এক্সট্রা দিয়েছো, এবং সেটার জন্য যে ফাউন্ডেশনও করতে হয়েছে। যদি ফুটিং ফাউন্ডেশনও করে মিনিমাম 5 থেকে 7 ফিট নিচ থেকে তো কলামগুলোকে উঠে আনতে হয়েছে। সো সেটা আপনি চিন্তা করেন, তাহলে ওই জায়গা থেকে শুরু করে যার এটা হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট। লেবার কস্ট তো আলাদা, 6টা কলামে লেবাররা এক্সট্রা কাজ করছে, তো ওইটার লেবার কস্ট আছে না। আপনি ম্যাটেরিয়াল কস্ট হিসাব করেন, ওই 6টা কলাম ফুটিং ফাউন্ডেশন যদি আমি হিসাব করি, তাহলে ফুটিং থেকে শুরু করে সেকেন্ড ফ্লোর পর্যন্ত ঢালাইতে মিনিমাম আমার কত 5.5 লাখ টাকা এক্সট্রা ওয়েস্ট। এবং এইটা এখন সে জানতে পারছে, এখন সে চাইলেও কি করতে পারবে, সে উপরের দিকে তো কাটিয়ে ফেলতে পারতেছে না কলাম, যে ঠিক আছে আমি আর দোতলার পরে এই কলামগুলোকে আমি বাড়াবো না, এটা থেকে টানতেই হবে এখন। তার মানে কি, জেনে বুঝে খাল কেটে কুমির আনতে সে এখন আগাবে। যদি সে আইদার তাকে 6 তলা যদি করতে চায় তাহলে এটা করতে হবে, আর যদি না করতে চায় তাহলে ওখানেই থাকলো, যেটা লস গেল তো গেছে। এবং প্রতিটা কলামেও কেন 6টা কলাম এক্সট্রা, কারণ বাদবাকি যে কলামগুলো সেটা মোর দ্যান এনাফ, যে পরিমাণ রিইনফোর্সমেন্ট এবং যে কলাম ক্রস সেকশনাল সাইজ ডিজাইন করা হয়েছে, দ্যাট ওয়াজ মোর দ্যান এনাফ ফর দ্যাট। বিইং এ ডিজাইন ইঞ্জিনিয়ার, আপনাকে এই জিনিসগুলো ক্লায়েন্টের সাথে আপনি যদি ওপেনলি ডিসকাস করেন, আমি আমার নিজের প্র্যাকটিক্যাল প্রফেশনাল লাইফ থেকে আমি যেটা দেখেছি, ক্লায়েন্ট কখনোই আপনাকে ছেড়ে চলে যাবে না, কিন্তু তাকে বুঝে বলতে হবে, বিকজ হি অর শি ইজ নট অ্যান ইঞ্জিনিয়ার, সেই বিষয়গুলো বুঝবে না। কিন্তু এটা যদি বলেন তাহলে যেটা হয় যে চারপাশে অ্যাজ এ গুড ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে আপনার রেপুটেশনটা আস্তে আস্তে বাড়বে। কারণ সে যখন আবার কারোর সাথে ডিসকাস করবে, সে তখন হচ্ছে গিয়ে এই জিনিসগুলো বলে যে অমুক ডিজাইনার আমাকে এইভাবে বুঝা বলছে। সো তার রিমুনারেশন বেশি, কিন্তু সে বেসিক্যালি আমার কাছ থেকে টাকা বেশি রাখে নাই, সে আমার ম্যাটেরিয়াল কস্ট অনেক কমায়া দিছে। এবং বিং এ ডিজাইনার ইঞ্জিনিয়ার এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনি শুধুমাত্র সেফ ডিজাইন করলেই হবে না, আপনাকে অনেক ইকোনমিক কথা চিন্তা করতে হবে। ওকে, সো এই প্রবলেমটা শেষ। আমরা এতক্ষণ ধরে প্রবলেম যেটা করেছিলাম সেটা ছিল এলআরএফডি মেথডে আমরা দেখেছি। সো এখানে কি ছিল, এলআরএফডি মেথডে আমরা ফ্যাক্টর লোড কম্বিনেশন নিয়েছি, এবং আমাদের যেই ফ্যাক্টর গুলো ছিল টেনসাইল ফ্যাক্টর সেটা একরকম ছিল। যদি আমরা এএসডি মেথডে ডিজাইন করতে যাই তাহলে কি হবে, ঠিক আছে, তাহলে জাস্ট আমাদের ডিজাইন ফর্মুলাতে কিছু অল্প কিছু চেঞ্জ হবে, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে লিখে দিচ্ছি, আপনারা একটু লিখে নেবেন প্লিজ। সো এএসডি মেথডে আমরা জেনারেল যেই সেফটি রিকোয়ারমেন্ট জানতাম সেটা ছিল Rn ডিভাইডেড বাই ওমেগা উইল বি গ্রেটার ইকুয়াল দেন Ra। এখানে আর এটা হচ্ছে অ্যালাউয়েবল লোড, যেটা আসবে আমাদের লোড থেকে, যে অ্যাকচুয়াল লোডটা আমার কি। ঠিক আছে, সো এইখানে কিন্তু যখন আমি লোড নিব তখন আমি কিন্তু কোনো ফ্যাক্টর ইউটিলাইজ করব না। আমি এলআরএফডি মেথড যখন আমি নিয়েছিলাম তখন আমরা ফ্যাক্টর ইউটিলাইজ করেছিলাম কিরকম 1.4, 1.2, 1.6 এরকম ডেড লোড, লাইভ লোড, এগুলোর সাথে বিভিন্ন ফ্যাক্টর ইউটিলাইজ করেছি, যেটাকে আমরা বলছিলাম টিইউ। কিন্তু এখানে এটাকে আমরা বলছি টিএ, হুইচ ইন্ডিকেটস ফর অ্যাকচুয়াল লোড। তার মানে এখানে শুধুমাত্র ডেড লোড, শুধুমাত্র লাইভ লোডটাই আমরা নিব, তাহলে শুধু ডেড লোড প্লাস লাইভ লোড যোগ করব, কোনো ফ্যাক্টর আমরা করব না। এবং এই জিনিসটা থেকে টিএন ডিভাইডেড বাই ওমেগা এটা গ্রেটার হইতে হবে বা ইকুয়াল হইতে পারবে। সো ইল্ডিং অফ দ্য গ্রস এরিয়া যদি আমরা চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে আমরা ফর্মুলা কি লিখতে পারি, সেই ক্ষেত্রে আমাদের যেটা নমিনাল স্ট্রেংথ টিএন সেটাই আমরা ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো। দ্যাট মিনস লিখলাম, ফর্মুলাগুলো তো লিখেছিলাম আমি।
সো এখানে তো ডিভাইডেড বাই ওমেগা So Tn divided by omega will be equal to Fy Ag divided by omega এবং এই ওমেগার ভ্যালুটা হবে 1.67 যদি ফ্র্যাকচার অফ দ্য এফেক্টিভ নেট এরিয়া হয় Tn divided by omega is equal to Tn এর পরিবর্তে আমরা লিখতে পারি Fu Ae যেখানে Ae is equal to again U into An এটা যাতে খেয়াল থাকে এটা আমি একটু লিখে দিই একবারে সো দ্যাট আপনি একদম ভুলে না যান এই ই সমান আমরা লিখতে পারি U into An আর ফ্র্যাকচারের জন্য এই ওমেগার ভ্যালুটা হবে 2 ঠিক আছে সিমিলার ভাবে আমরা যখন ব্লক শিয়ার অ্যানালাইসিসের জন্য যাব তো ব্লক শিয়ারের জন্য আমরা দুইটা কেস দেখেছিলাম এখানেও সেম দুইটা কেস আসবে একটা হচ্ছে শিয়ার ইল্ডিং টেনশন রাপচার যেটা হবে যদি 0.6 Fy Agv is less equal than 0.6 Fu Anb হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা Tn থাকছে না তখন এখানে হয়ে যাচ্ছে Tn ডিভাইডেড বাই ওমেগা এবং এই ওমেগার ভ্যালুটাও হবে তখন 2 সিমিলার ভাবে শিয়ার ফ্র্যাকচার টেনশন রাপচার যদি ঘটে তাহলে সেই ক্ষেত্রেও এটা হয়ে যাচ্ছে Tn
জাস্ট ফ্যাক্টরগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, নাথিং এলস। পুরো প্রসিজিওরটাই সেম আগের মতোই থাকবে। ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে এই এএসডি মেথডে যদি এখন আমি আপনাদেরকে এই প্রবলেমটা করতে বলি, এই প্রবলেম 7, পুরো প্রবলেমটাই করব আমরা কিন্তু এএসডি মেথডে, সেটা কি করা যাবে না? জি স্যার, করা যাবে। এবং বইয়ের যে প্রবলেমটা আমরা করেছিলাম, প্রবলেম নাম্বার 3.9.3, আগে এই প্রবলেম 7 করার আগে আমরা করেছিলাম কি প্রবলেম এক্সাম্পল নাম্বার 3.9.3, সেম প্রবলেমটাও এলআরএফডি মেথডের পরিবর্তে আমরা এএসডি মেথডে করতে পারবো। চেঞ্জ হবে কি একটা জিনিস, এখানে আমরা দুইটা কম্বিনেশন নিছিলাম, এএসডি মেথডে একটাই মাত্র কম্বিনেশন, সেটা কি টিইউ ইজ ইকুয়াল টু ডেড লোড প্লাস লাইভ লোড হবে ডাইরেক্টলি। সেই টিইউ সমান হচ্ছে গিয়ে টিএন ডিভাইডেড বাই ওমেগা। ওমেগার ভ্যালু এখন যদি ইল্ডিং হয় তাহলে ওমেগার ভ্যালু দাঁড়াচ্ছে 1.67, যদি ফ্র্যাকচার বা ব্লক শিয়ার হয় তাহলে সেই ক্ষেত্রে আসবে 2। এখন ডিজাইনের এখানে আমরা অলরেডি বলেছি যে এখানে ব্লক শিয়ার আসবে না, শুধু ফ্র্যাকচার থাকতে পারে, তাহলে ফ্র্যাকচার আসলে হবে 2 আর ইল্ডিং হলে হবে 1.67। বাদ বাকি সব প্রসিজিওর সেম আগের মতোই থাকতেছে। ঠিক আছে, আপনাদের জন্য টাস্ক হচ্ছে আপনারা নেক্সট ক্লাসের আগে বইয়ের এক্সাম্পল নাম্বার 3.9.3 এবং আমি যে আপনাদেরকে এই প্রবলেম নাম্বার 7টা করিয়েছি, এই দুইটা প্রবলেম আপনারা এএসডি মেথডে করবেন। স্যার বইয়ের প্রবলেমটা কত আরেকবার বলবেন স্যার? এক্সাম্পল নাম্বার 3.9.3। ওই প্রবলেমটা এবং আপনাদেরকে লাস্ট ক্লাসে এবং আজকে যেটা আমি শেষ করলাম প্রবলেম নাম্বার 7, যেটা আমি আপনাদেরকে তৈরি করে দিয়েছি। ঠিক আছে, এই দুইটা প্রবলেম আমি আপনাদেরকে এলআরএফডি মেথডে করিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। আপনারা এই দুটোটা প্রবলেম এএসডি মেথডে করবেন। ওকে, এটা আপনাদের টাস্ক থাকবে। স্যার হ্যাঁ বলেন। স্যার, এমন কোন ব্যাপার আছে যে এখানে আমাদের যে এলআরএফডি মেথড বা এইচডি মেথড মানে এখানে কম হয় বা এলআরএফডি বেশি ইউজ করি, মানে আমরা কোন মেথডটা বেশি ইউজ করি স্যার? এইটা অ্যানালাইসিস করার জন্যই আমি চাচ্ছি যে আগে আপনারা এই দুইটা সেম প্রবলেমই এলআরএফডি তে তো অলরেডি আমরা করেছি, আপনারা আগে এএসডি তে করেন, করার পর দেখেন যে সেকশন কি সেম সেকশনই ডিজাইন হচ্ছে নাকি সেকশন কম বেশি হচ্ছে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস শিখতে পারবো যে কোন মেথডে আমার ইকোনমিক ডিজাইন হয়। বুঝা গেল? আমরা তো এলআরএফডি মেথডে দেখলাম, যেমন এই যে প্রবলেমটা আমরা করছি প্রবলেম 7 আমি দেখতে পাচ্ছি যে এলআরএফডি মেথডে যদি করি তাহলে সবচেয়ে লাইটেস্ট সেকশন হচ্ছে L 3.5/3.5/7/16। এখন সেম প্রবলেমটা যদি এএসডি মেথডে করার পর যদি সেম রেজাল্টই যদি আমি পাই, এই সেম মেম্বারটা যদি লাইটেস্ট সেকশন পাই, তাহলে আমরা কনক্লুশন টানতে পারবো যে দুইটা মেথডই আমি যেটাই করি না কেন দুইটাতেই আমি একই রেজাল্ট পাবো এবং দুইটাই ইকোনমিক ডিজাইন দিবে। এবং এটা শুধুমাত্র একটা প্রবলেম করলে আমি বুঝতে পারবো না, এই কারণে আমরা দুইটা প্রবলেম হাতে রাখছি। এই কারণে আমি আপনাদেরকে বইয়ের এক্সাম্পল প্রবলেমটা বোঝানোর পর আমি নিজে আবার আপনাদেরকে আরেকটা প্রবলেম করিয়ে দিয়েছি, সো দ্যাট আপনারা দুইটা প্রবলেমই এএসডি মেথডে করতে পারেন। এখন এএসডি মেথড দুইটা প্রবলেম করার পর দোনোটাতেই আমরা যদি দেখি যে না এএসডি মেথডে করার পরেও আমার এলআরএফডি মেথড এবং এএসডি মেথডে দুইটাতে সেম সেকশনই আমি সবচেয়ে ইকোনমিক্যাল পেলাম, তাহলে আমরা একটা কনক্লুশন টানতে পারবো যে এআইএসসির যে দুইটা ডিজাইন মেথড আছে, একটা হচ্ছে এলআরএফডি মেথড আর একটা হচ্ছে এএসডি মেথড, দুই মেথডে যেই মেথডেই আমি ডিজাইন করি না কেন আমার সেফটি তো এনশিওর হচ্ছেই, পাশাপাশি ইকোনমিক ডিজাইনও দুইটাতে সেমই হবে। আর যদি দেখা যায় যে না এএসডি মেথডে
আমি যখন ডিজাইন করতেছি, আমার ডিজাইন স্টেপস যদি সব ঠিক থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি যেই সেকশনটা পেলাম সেটা এই সেকশন না, সেই সেকশনটা সবচেয়ে ইকোনমিক যেটা, সেটা আবার এলআরএফডি থেকে ইউনিট ওয়েট একটু বেশি। তাহলে আমরা বলতে পারবো যে না, দুইটা মেথডের মধ্যে ইকোনমিক ডিজাইন হবে এলআরএফডি মেথডে গেলে। অথবা যদি দেখি যে না, আমি এলআরএফডি থেকে এএসডি তে গেলে সেকশন আর একটু ছোট সাইজের সেকশন আমি নিতে পারি, তাহলে তখন আমি বলতে পারবো যে না, তার মানে এএসডি মেথড ইকোনমিক ডিজাইন করে রাদার দেন এলআরএফডি মেথডে। বুঝতে পারছি? সো এই জিনিসটা শেখার জন্যই আমরা এই সেম দুইটা প্রবলেমই আবার এএসডি মেথডে করব, করে নেক্সট ক্লাসে আমরা সেইটা ডিসকাশনটা শেষ করব। শেষ করলে আমাদের টেনশন কম্প্রেশন ডিজাইন শেষ হয়ে যাবে, এরপর আমরা শুরু করব কম্প্রেশন মেম্বার ডিজাইন করা। দ্যাট মিনস স্টিল গার্ডার বিম, তারপর হচ্ছে গিয়ে স্টিল জয়েস্ট, তারপর হচ্ছে গিয়ে স্টিল কলাম, এগুলো যেগুলো কম্প্রেশন মেম্বার সেগুলো ডিজাইন করা আমরা স্টার্ট করব। আমাদের টেনশন মেম্বার ডিজাইন অলমোস্ট শেষ, শুধুমাত্র এই একটা জায়গা আমাদের একটু বাকি, যে আমাদেরকে আগে দুইটা মেথডের কম্প্যারিজনটা একটু জানতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটাতে ইকোনমিক ডিজাইন করা যায়। কারণ শুধু ডিজাইন শিখলেই হবে না, ইকোনমিক ডিজাইনটা কিন্তু সবাই পারে না। ডিজাইন যারা শিখে তারা মোটামুটি ডিজাইন করতে পারবে, কিন্তু ইকোনমিক ডিজাইন করতে গেলে আমাদেরকে জাজমেন্ট অ্যাপ্লাই করতে হয় যে কত দ্রুত আপনি একটা ইকোনমিক মেম্বার ডিজাইন করতে পারবেন। কারণ আপনি নিশ্চয়ই একটা প্রজেক্টে ডিজাইন করার জন্য আপনি দিনের পর দিন সময় নষ্ট করবেন না, তাই না? সো সেই ক্ষেত্রে আমাদেরকে এই ডিসিশনটা নেওয়ার বিষয়টা আছে। সো এখানে বুঝার বিষয় যে আমি কিভাবে দ্রুত একটা মেম্বার ডিজাইন করতে পারবো, কত দ্রুত ডিজাইন করতে পারবো, এবং সেই দ্রুত ডিজাইন করতে গেলে কিভাবে আমি ডিসিশনটা নিব, সেগুলোই আপনারা কোর্স থেকে শিখে যাবেন। কারণ প্র্যাকটিক্যাল লাইফে গেলে আপনাকে আর কেউ কিছু বলবে না। আপনি যদি কোন ডিজাইন ফার্মে যদি জব নেন, আপনি যদি ফ্রেশ গ্র্যাজুয়েট হিসেবেও যদি জয়েন করেন, একটা মিনিট আমাকে একটু কনসিডার করুন প্লিজ। ওকে স্যার। হ্যাঁ, যেটা বলছিলাম যে আপনি যদি ফ্রেশ গ্র্যাজুয়েট হিসেবে যদি কোনো ডিজাইন ফার্মে যদি জব নেন, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এগুলো শিখিয়ে দিবে না, বলবে না, আপনাকে ছোট ছোট ডিজাইন টাস্ক দেবে শুরুতে, যে আচ্ছা একটা এরকম ট্রাস ডিজাইনের প্রজেক্ট আমরা পেয়েছি, ইন্ডাস্ট্রিয়াল রুফ ট্রাস ডিজাইন করতে হবে, সেটার জন্য একটা ভার্টিক্যাল মেম্বার দেখে ডিজাইন করে নিয়ে আসো, তো দেখি তুমি কতটুকু ডিজাইন শিখছো। ঠিক আছে, একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আমি বলতে পারি। যেমন আমার এক ফ্রেন্ড, যখন আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি ইউনিভার্সিটিতে জব নিয়ে জয়েন করে ফেললাম। আমার এক ফ্রেন্ড, সে হচ্ছে গিয়ে স্টিল একটা কোম্পানি আছে, ডিজাইন ফার্ম, খুব নাম করা, বিল্ড ট্রেড। আপনারা জানেন কি না আমি জানি না, বিল্ড ট্রেড নামে একটা ডিজাইন ফার্ম আছে, যারা আপনার স্টিল ফ্রেম ডিজাইন, ঠিক আছে, স্টিল যে কোনো স্ট্রাকচার ডিজাইনে তারা খুব ভালো একটা স্বনামধন্য মোটামুটি বড় রকমের একটা প্রতিষ্ঠান। সেখানে সে জব পায়। জব পাওয়ার পর তাকে এরকম প্রথম সপ্তাহে ফার্স্ট ডেতেই তো আর ডিজাইন দিবে না, ফার্স্ট ডেতে হয়তো বা একটু সবার সাথে পরিচয় হওয়া, তারপর হচ্ছে গিয়ে কাজগুলো বুঝে নেওয়া, এইচআর এর সাথে যোগাযোগ করে আইডি কার্ড তৈরি করা, এরকম টুকটাক অফিসিয়াল কিছু জিনিসপত্র একটু বুঝে নিতে হয়। বাট ফার্স্ট উইকে তাকে ছোট্ট যে একটা টাস্ক দেওয়া হয়েছিল, সেটা হয়েছিল যে, মানে আমরা যখন ফ্রেন্ডরা যখন গল্প করি তখন ওকে জিজ্ঞেস করলাম যে কি কাজ দিচ্ছে ওকে, তো তখন ও আমাদেরকে বলে যে ওকে যে কাজটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে বেসিক্যালি একটা ট্রাসের জাস্ট একটা ছোট্ট ভার্টিক্যাল মেম্বার ডিজাইন করে নিয়ে আসতে বলছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকেও এক্সপেরিয়েন্স করতে হবে, কারণ আপনি জানেন না আপনার জব কোথায় হবে, তাই না? এখন শিখার সময় আছে, এখন শিখে নেন, কারণ চাকরি জীবনে গিয়ে এগুলো শিখতে পারবেন না। তখন আপনাকে হচ্ছে গিয়ে মানে আপনার কাছ থেকে এক্সপেক্ট করবে যে আপনি খালি ফিডব্যাক দিবেন। সো আজকে তাহলে আমি এখানেই স্টপ করব, অ্যাজ বিকজ আপনারা এই এসডি মেথডের ডিজাইনটাকে কমপ্লিট করার পর নেক্সট আমরা হচ্ছে গিয়ে ক্লাসে থেকে আবার শুরু করব কম্প্রেশন মেম্বার ডিজাইন। ওকে, হ্যাঁ দিগন্ত বলেন আপনার
কি কোশ্চেন? স্যার